ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? ক. অভিযোগকারীর, খ. রাষ্ট্রের, গ. উক্ত দাবি উত্থাপনকারীর, ঘ. ক্ষতিগ্রস্ত ব্যক্তির। উত্তর গ. উক্ত দাবি উত্থাপনকারীর। বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলীর বর্ণনা করা হয়েছে সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১৪ ধারায়। তন্মধ্যে ১০৫ ধারায় বার্ডেন অফ প্রুভিং দ্যাট কেস অফ অ্যাকিউজড কামস উইদিন এক্সেপশনস তথা অভিযুক্তের মামলা ব্যতিক্রমের আওতাধীন মর্মে দাবি প্রমাণের দায়িত্ব শিরোনামে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যদি এমন দাবি করে যে তার মামলাটি দণ্ডবিধিতে বর্ণিত জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়ে অথবা পেনাল কোডের অন্য কোনো অংশে বর্ণিত কোনো বিশেষ ব্যতিক্রম বা শর্তের মধ্যে পড়ে, সেক্ষেত্রে সেটা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। উল্লেখ্য যে দণ্ডবিধির জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রমসমূহ অধ্যায়ের অন্তর্গত ৯৬ থেকে ১০৬ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স তথা আত্মরক্ষার অধিকার বিষয়ক বিধানাবলী, যে বিধানগুলো মোতাবেক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কতিপয় ক্ষেত্রে মৃত্যু ঘটানোও বৈধ বলে গণ্য হয়। তবে বিচারের সময় অভিযুক্ত ব্যক্তি কর্তৃক এমন দাবি উত্থাপন করা হলে সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক যে পরিস্থিতিতে তাকে এরূপ আত্মরক্ষার অধিকার প্রয়োগ বা চর্চা করতে হয়েছে সেই পরিস্থিতির অস্তিত্ব তথা এক্সিস্টেন্স অফ সার্কামস্টেন্সেস প্রমাণ করতে হবে এরূপ দাবি উত্থাপনকারী তথা অভিযুক্ত ব্যক্তিকেই। মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? ক. স্বীকৃতি, অ্যাডমিশন, খ. স্বকার্যজনিত বাধা, স্টপল, গ. মনসম্মতি, অ্যাকুইসেন্স, ঘ. দাবি ত্যাগ, ওয়েভার। উত্তর খ. স্বকার্যজনিত বাধা, স্টপল। একজন ব্যক্তির পূর্বেকার কোনো কার্যের পরবর্তীকালে উক্ত কার্যকে অস্বীকার করা থেকে উক্ত ব্যক্তিকে নিবারণ করা বা বাধা দেওয়ার নীতিকে বলা হয় স্বকার্যজনিত বাধা বা স্টপল বা ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপল। নিবারণমূলক বা প্রতিবন্ধকতামূলক এই নীতিটিকে স্থান দেওয়া হয়েছে এভিডেন্স অ্যাক্টের ১১৫, ১১৬ ও ১১৭ ধারায় এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ৪৩ ধারায়। আলোচ্য প্রশ্নে বিধৃত বিষয়টি এভিডেন্স অ্যাক্টের ১১৬ ধারায় বর্ণিত বিধানের অন্তর্গত, যেখানে বলা হয়েছে স্থাবর সম্পত্তিতে কারো টেন্যান্সি বা ভাড়াটিয়া সত্ত্ব বিদ্যমান থাকা অবস্থায় উক্ত টেন্যান্ট বা ভাড়াটিয়াকে এটা অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না যে তার ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় উক্ত সম্পত্তিতে ল্যান্ডলর্ড বা মালিকের মালিকানা সত্ত্ব ছিল না। অর্থাৎ ভাড়াটিয়া যখন কোনো সম্পত্তির মালিকের নিকট হতে কোনো সম্পত্তি ভাড়া নেয় তখন এটা মেনে বা জেনেই ভাড়া নেয় যে উক্ত ব্যক্তিই সম্পত্তিটির মালিক কিংবা উক্ত সম্পত্তিতে উক্ত ব্যক্তির মালিকানা সত্ত্ব আছে। এই প্রসঙ্গে ধারাটিতে বলা হয়েছে এই ভাড়াটিয়া সত্ত্ব বিদ্যমান থাকা অবস্থায় উক্ত ভাড়াটিয়া আর এটা বলতে পারবে না যে তিনি যখন ভাড়া নিয়েছেন তখন উক্ত সম্পত্তিতে উক্ত মালিকের সত্ত্ব বা মালিকানা ছিল না। আলোচ্য প্রশ্নে বর্ণিত মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবির ক্ষেত্রে ১১৬ ধারায় বিধৃত স্টপেল অফ টেনেন্ট নীতিটি ক এর জন্য আইনগত বাধা হয়ে দাঁড়াবে। একপক্ষে দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় ক. অপরপক্ষ কর্তৃক স্বীকৃত, খ. ঐতিহাসিক সত্য, গ. প্রাকৃতিক নিয়মসিদ্ধ, ঘ. সাক্ষ্য দ্বারা প্রমাণিত। উত্তর ক. অপরপক্ষ কর্তৃক স্বীকৃত। যে সকল ফ্যাক্ট বা বিষয় প্রমাণ করার প্রয়োজন হয় না সেগুলোর বর্ণনা করা হয়েছে সাক্ষ্য আইনের ৫৬, ৫৭ ও ৫৮ ধারায়। তন্মধ্যে ৫৮ ধারায় ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড তথা স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই শিরোনামে বলা হয়েছে যদি মামলার কোনো পক্ষ শুনানির সময় বা শুনানির আগে কোনো ফ্যাক্ট বা বিষয় অ্যাডমিট করে নেয় বা স্বীকৃতি দান করে অথবা প্লিডিংস বা আর্জি জবাব মোতাবেক স্বীকৃত বলে গণ্য হয়, সেক্ষেত্রে এমন ফ্যাক্ট বা বিষয় আর প্রমাণের প্রয়োজন হবে না। অর্থাৎ স্বীকৃত ফ্যাক্ট বা বিষয় বাদ দিয়ে প্রমাণ করতে হবে সেই সকল ফ্যাক্ট বা বিষয় যেগুলোর স্বীকৃতি দানে অপরপক্ষ অস্বীকৃতি জানায়। মূলত অস্বীকৃত ফ্যাক্ট বা বিষয়ের উপর ভিত্তি করেই গঠন করা হয় ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়। উল্লেখ্য যে ফৌজদারি মামলায় এই বিধানটির প্রয়োগ খুব সীমিত, তবে বিধানটি ব্যাপকভাবে প্রয়োগ হয় দেওয়ানি মামলায়। আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন লিডিং কোয়েশ্চেন করতে পারে? ক. যে কোনো বিষয়ে, খ. স্বীকৃত বিষয়ে, গ. তর্কিত বিষয়ে, ঘ. বিশেষজ্ঞ মতামত বিষয়ে।
উত্তর খ স্বীকৃত বিষয়। সাক্ষ্য আইনের 141 ধারায় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন এর সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রশ্নকারী কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই তার সাজেশন বা ইঙ্গিত দেওয়া হলে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। উদাহরণস্বরূপ, রাষ্ট্রপক্ষ কর্তৃক উপস্থাপিত একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় উক্ত সাক্ষীর নিকট হতে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর তাকে কে গুলি করেছিল মর্মে প্রশ্নের এমন উত্তর প্রত্যাশা করেন যে আমাকে ক ও খ গুলি করেছিল। এই উত্তরটি পাওয়ার প্রত্যাশায় বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সুকৌশলে সেই ইঙ্গিত দিয়ে প্রশ্নটি করেন এভাবে, আপনাকে ক ও খ গুলি করেছিল, ঠিক না? অর্থাৎ প্রশ্নটির মধ্যেই কাঙ্ক্ষিত উত্তরের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই প্রকারের ইঙ্গিতবাহী প্রশ্নকেই বলা হয় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। সাক্ষ্য আইনের 142 ধারায় বলা হয়েছে বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন করলে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না। আর জবানবন্দি বা পুনঃপরীক্ষার সময় আদালত কোন কোন ক্ষেত্রে নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন্স বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি প্রদান করবে সে সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে যে বিষয়গুলো ইন্ট্রোডাক্টরি অর আনডিসপিউটেড তথা সূচনামূলক বা অবিতর্কিত, অথবা যেখানে আদালত মনে করবে যে বিষয়গুলো ইতিমধ্যেই সাফিসিয়েন্টলি প্রুভড তথা পর্যাপ্তভাবে প্রমাণিত, সে সকল বিষয়ে আদালত নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি প্রদান করবে। তার মানে হচ্ছে সূচনামূলক, অবিতর্কিত ও ইতিমধ্যে পর্যাপ্তভাবে প্রমাণিত এই তিনটি বিষয়ে আদালতের অনুমতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে। আলোচ্য প্রশ্নে খ নং বিকল্পে স্বীকৃত বিষয়ে অভিব্যক্তির উল্লেখ করা হয়েছে, যা আনডিসপিউটেড বা অবিতর্কিত অভিব্যক্তিকেই বোঝায়। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃপরীক্ষা রি-এক্সামিনেশন করতে পারে? ক পূর্বের বক্তব্যের ভুল শুধরানো, খ পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ, গ কোনো কিছু মিথ্যা প্রমাণ, ঘ বিশেষজ্ঞ মতামত বিষয়ে। উত্তর খ পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ। এক্সামিনেশন অফ উইটনেস তথা সাক্ষীদের পরীক্ষা সংক্রান্ত বিধানগুলোর উল্লেখ করা হয়েছে সাক্ষ্য আইনের 135 থেকে 166 ধারায়। তন্মধ্যে অর্ডার অফ এক্সামিনেশনস, ডিরেকশন অফ রি-এক্সামিনেশন তথা পরীক্ষার ক্রম, পুনঃপরীক্ষার নির্দেশ শিরোনামে 138 ধারায় বলা হয়েছে প্রথমে সাক্ষীদের এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দি গ্রহণ করা হবে। এরপর বিরুদ্ধপক্ষ ইচ্ছা পোষণ করলে সাক্ষীদের ক্রস এক্সামিনেশন বা জেরা করবে। অতঃপর সাক্ষী আহ্বানকারী পক্ষ ইচ্ছা পোষণ করলে সাক্ষীদের রি-এক্সামিনেশন বা পুনঃপরীক্ষা করবে। রি-এক্সামিনেশন বা পুনঃপরীক্ষার পরিধি কতটুকুতে সীমাবদ্ধ থাকবে সেই বিষয়ে ধারাটিতে বলা হয়েছে, The re-examination shall be directed to the explanation of matters referred to in cross-examination. অর্থাৎ জেরায় উল্লেখিত বিষয়গুলোর ব্যাখ্যা প্রদানের জন্য পুনঃপরীক্ষার নির্দেশ দেয়া হবে। তার মানে হচ্ছে নতুন কোনো বিষয়ের অবতারণা কিংবা পূর্বেকার জবানবন্দির ল্যাকুনা ফিল আপ বা ঘাটতি পূরণ কিংবা জেরাকে অসার প্রমাণ করার জন্য নয়, বরং জেরায় উল্লেখিত বিষয়সমূহের ব্যাখ্যা তথা আলোচ্য প্রশ্নের খ নং বিকল্পে উল্লেখিত পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ ব্যতীত সাক্ষীদেরকে রি-এক্সামিনেশন বা পুনঃপরীক্ষা করার নির্দেশ দানের আইনগত কোনো অবকাশ নেই। কোনো সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে ক তার ব্যক্তিত্বের ধরন পরীক্ষা, খ ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা, গ তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন, ঘ তার মর্যাদা পরীক্ষা। উত্তর গ তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন। জেরার উদ্দেশ্য সম্পর্কে সাক্ষ্য আইনে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, তবে আইনটির 138 ধারায় জেরার পরিধি সম্পর্কে বলা হয়েছে জেরা অবশ্যই রিলিভেন্ট ফ্যাক্টস বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে। তবে সাক্ষী জবানবন্দিতে যে সাক্ষ্য প্রদান করেছে জেরাকে তার মধ্যে সীমাবদ্ধ রাখার আবশ্যকতা নেই। তার মানে হচ্ছে বিচার্য বিষয় বা তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটনের নিমিত্ত জবানবন্দিতে প্রদত্ত সাক্ষ্যের বহির্ভূত বিষয়েও জেরা করা যেতে পারে। এই বিষয়ে মুহাম্মদ সাফি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট 19 DLR সুপ্রিম কোর্ট 216 মামলায় বলা হয়েছে, The purpose of cross-examination is to assist the court in bringing the truth to light by disclosing or clarifying matters which witnesses may wish to conceal or confuse from motives of partisanship.
অর্থাৎ পক্ষপাতমূলক অভিপ্রায় থেকে সাক্ষীরা প্রকৃত সত্য গোপন করা বা বিভ্রান্ত করার যে প্রয়াস করে তা উন্মোচন বা স্পষ্ট করার মধ্য দিয়ে সত্যকে সামনে নিয়ে আসতে আদালতকে সহযোগিতা করাই হচ্ছে জেরার উদ্দেশ্য। এছাড়া মুসলিম উদ্দিন ভার্সেস স্টেট 38 DLR অ্যাপিলেট ডিভিশন 11 মামলায় বলা হয়েছে, ফৌজদারি মামলায় জেরার উদ্দেশ্য হচ্ছে আসামি পক্ষের দাবির সমর্থনে তথ্য উদ্ঘাটন করা, যা প্রায়ই রাষ্ট্রপক্ষ চেপে যায়। সুতরাং আলোচ্য প্রশ্নে বর্ণিত সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে গ নং বিকল্পে উল্লেখিত তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? ক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, খ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, গ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার, ঘ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে। উত্তর গ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার। পুলিশের নিকট বা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় প্রদত্ত কনফেশন বা স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 25, 26 ও 27 ধারায়। তন্মধ্যে 25 ধারায় বলা হয়েছে, একজন পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। প্রায় একইভাবে 26 ধারায় বলা হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে প্রদান না করা হলে একজন পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত স্বীকারোক্তি উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তবে 27 ধারায় এই নীতিটির একটি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে, হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভড ফ্রম অ্যাকিউজড মে বি প্রুভড, তথা অভিযুক্তের নিকট হতে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে শিরোনামে ধারাটিতে বলা হয়েছে, পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্যের ফলশ্রুতিতে কোনো ফ্যাক্ট বা বিষয় উদ্ঘাটিত হলে উক্ত তথ্যের যতটুকু উদ্ঘাটিত বিষয়ের সাথে স্পষ্টভাবে সংশ্লিষ্ট তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, রিমান্ডে থাকা অবস্থায় একজন ব্যক্তি পুলিশের নিকট এমন স্বীকারোক্তি প্রদান করে যে সে যেই পিস্তলটি দিয়ে ভিকটিমকে গুলি করেছে সেটি সে তার রান্নাঘরের মেঝেতে লুকিয়ে রেখেছে। এই স্বীকারোক্তি মোতাবেক পুলিশ উক্ত ব্যক্তির রান্নাঘর থেকে পিস্তলটি উদ্ধার করে। সাক্ষ্য আইনের 27 ধারা মতে স্বীকারোক্তিটি উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তবে স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার তথা পিস্তল উদ্ধার হওয়ার বিষয়টি উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে। কোনটি মূল দালিলিক সাক্ষ্য? ক ফটোস্ট্যাট কপি, খ দৈনিক পত্রিকা, গ কোনো বস্তুর ফটোগ্রাফ, ঘ সত্যায়িত কপি। উত্তর খ দৈনিক পত্রিকা। 1872 সালের সাক্ষ্য আইন মোতাবেক ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য দুই প্রকার, যথা প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য এবং সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। 62 ধারায় প্রাইমারি এভিডেন্স সম্পর্কে বলা হয়েছে, প্রাইমারি এভিডেন্স অর্থ হচ্ছে আদালতের ইন্সপেকশন বা পরিদর্শনের নিমিত্ত স্বয়ং দলিলটি আদালতে উপস্থাপন করা। ধারাটিতে স্বয়ং দলিলটি অভিব্যক্তির দ্বারা মূল দলিলকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে দলিলটি প্রমাণ করতে হবে সেই মূল দলিলটি আদালতে দাখিল করাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য। তদনুযায়ী প্রশ্নটির ক, গ ও ঘ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে ফটোস্ট্যাট কপি, কোনো বস্তুর ফটোগ্রাফ ও সত্যায়িত কপি মূল দলিল নয়। তবে খ নং বিকল্পে বর্ণিত দৈনিক পত্রিকা একটি মূল দলিল। সঙ্গত কারণে এটি মূল দালিলিক সাক্ষ্য তথা প্রাইমারি এভিডেন্স হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য যে দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু প্রমাণের সর্বোত্তম সাক্ষ্য হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য। তবে 65 ধারায় বর্ণিত 7টি ক্ষেত্রে কেবল প্রাইমারি এভিডেন্সের পরিবর্তে সেকেন্ডারি এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে তা প্রমাণ করা যায়। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? ক মৃত্যুর কারণ, খ সম্পত্তিদান, গ পরিচয়, ঘ বিবাহ। উত্তর ক মৃত্যুর কারণ। ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা অভিব্যক্তিটি সাক্ষ্য আইনে উল্লেখ না করা হলেও এই বিষয়ক বিধান সন্নিবেশিত করা হয়েছে আইনটির 32 ধারার 1 উপধারায়, যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার কজ অফ ডেথ বা মৃত্যুর কারণ সম্পর্কে অথবা যে অবস্থার ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটেছে সেই সম্পর্কে কোনো বিবৃতি বা বক্তব্য প্রদান করে থাকে, তাহলে যে মামলায় উক্ত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে সে মামলায় মৃত ব্যক্তির মৃত্যুর অব্যবহিত পূর্বের এমন লিখিত বা মৌখিক বক্তব্য রিলিভেন্ট বা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, গুলিবিদ্ধ ক চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার ও নার্স সহ তার কতেক আত্মীয় স্বজনের সম্মুখে তাকে কে কিভাবে গুলি করেছে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে। এরপর ক মৃত্যুবরণ করে। খ
কয়ের এরূপ বক্তব্য বা বিবৃতিকে বলা হয় ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। ৩২ ধারার ১ উপধারা মোতাবেক যে ঘোষণা ক এর কজ অফ ডেথ বা মৃত্যুর কারণের বিষয়ে সাক্ষ্য হিসেবে অ্যাডমিসিবল বা গ্রহণযোগ্য। কোন দলিলটি সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট? ক প্রকাশিত কবিতা, খ প্রকাশিত পত্র, গ মামলার আর্জি, ঘ উইল। উত্তর গ মামলার আর্জি। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিলের সংজ্ঞা প্রদান করা হয়নি সাক্ষ্য আইনে। তবে আইনটির ৭৪ ধারায় কতগুলো দলিলকে সাব্যস্ত করা হয়েছে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে, যথা প্রথমত সভরিন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠানসমূহ ও ট্রাইব্যুনালসমূহের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথভুক্ত কোনো দেশ কিংবা অন্য কোনো দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কোনো সরকারি কর্মকর্তার কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, এবং চতুর্থত বাংলাদেশের সরকারি রেকর্ড বা নথিতে সংরক্ষণ করে রাখা ব্যক্তিগত দলিল। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল সরকারের হেফাজতে থাকলেও এই প্রকার দলিল জনসাধারণের ব্যবহারের জন্য সদা উন্মুক্ত থাকে, কিংবা জনসাধারণ এই প্রকার দলিলকে রেফারেন্স আকারে উল্লেখ করতে পারে, যা ব্যক্তিগত বা সমষ্টিগত এখতিয়ারে প্রস্তুতকৃত প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিলের ক্ষেত্রে সম্ভব নয়। আলোচ্য প্রশ্নে প্রদত্ত প্রকাশিত কবিতা, প্রকাশিত পত্র ও উইল সরকারি দলিল নয়, তবে গ নং বিকল্পে বর্ণিত মামলার আর্জি আদালতে পেশ করার পর তা সংশ্লিষ্ট রেজিস্টারে তালিকাভুক্ত হওয়ার সাথে সাথে তা আদালত তথা সরকারি রেকর্ডের অংশ হয়ে যায়। সুতরাং ৭৪ ধারা মোতাবেক আদালতের নথিতে তালিকাভুক্ত মামলার আর্জি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে গণ্য হবে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.